শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশেই উৎপাদন হবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা, চীনের সিনোফার্মের সাথে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন। প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ত্যাগ ও রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। সবার সঙ্গে শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা তালেবানদের। আফগানিস্তানে কথিত জেহাদে অংশগ্রহণকারীরা দেশে ফেরার চেষ্টা করলেই গ্রেফতার করা হবে। কারো সন্তান হঠাৎ বাড়ি ছাড়লে সাথে সাথে পুলিশকে অবগত করার আহ্বান ডিএমপি কমিশনারের। সার্ভার হ্যাক করে সিলেটে করোনার মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের মেসেজ প্রদান, থানায় সিটি কর্পোরেশনের জিডি। 22 দিন পর করোনামুক্ত হলেন সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত। শারীরিক অবস্থার উন্নতি, মুখের ভেতরে ঘা থাকায় খাওয়ানো হচ্ছে পুষ্টিকর তরল খাবার। ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও 15 দিন। দুদেশে ভ্রমণের ক্ষেত্রে শিথিল হয়েছে কিছু শর্ত। সারা দেশে করোনায় আরও 174 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 7,000। সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে। 359 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 391 জন। সিলেটে সমাজসেবার ছুটমণি নিবাসে 2 মাসের শিশু হত্যা প্রতিবাদে মানববন্ধন, ঘটনা ধামাচাপার চেষ্টাকারী কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি। শোক আর শ্রদ্ধায় স্পেন বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন আওয়ামী লীগ ও সৌদিতে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের লক্ষ্যে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশে উৎপাদন হবে করোনার টিকা। সোমবার বিকাল 5টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্মের মধ্যে এই চুক্তি হয়। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন মিলনায়তনে এ চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মিস্টার লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। এ চুক্তির ফলে দ্রুতই ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শোকের এ মাসে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, চীনের রাষ্ট্রদূত মিস্টার লি জিমিং ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লুকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দেশে আসা টিকার মধ্যে এ পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে 1,18,47,300 ডোজ, ফাইজারের 1,06,20 ডোজ ও মডার্নার 55 লাখ ডোজ। অন্যদিকে চীনের সিনোফার্মের টিকা এসেছে 1,35,70,000 ডোজ। আর 4টি ব্র্যান্ডের সব মিলিয়ে টিকা এসেছে 3,20,17,920 ডোজ। সবচেয়ে বেশি টিকা মিলেছে চীন থেকে। শনিবার পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে 2,08,89,928 ডোজ। প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ত্যাগ ও রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার যখন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে প্রেসিডেন্ট ভবনের দখল নেয়, তখন সেখানে ত্রাস আর ভয়ের সৃষ্টি হয়। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম আল জাজিরাকে জানান, তারা অতি সত্বর আফগানিস্তানের নতুন সরকার সম্বন্ধে সবকিছু পরিষ্কার করে জানাবে। মোহাম্মদ নায়েম বলেন, আল্লাহকে ধন্যবাদ, দেশে যুদ্ধের অবসান ঘটেছে।
আমরা সবার সঙ্গে শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক চাই। তিনি বলেন, আমরা যেখানে পৌঁছাতে চেয়েছিলাম সেখানে পৌঁছেছি। আমরা মানুষের জন্য স্বাধীনতা এনেছি। আমরা কারো ক্ষতি করতে চাই না এবং অন্য কাউকে আমাদের ভূমি ব্যবহার করে কারো ক্ষতি করতে দিতে চাই না। এর আগে রোববার বিকেলে কাতারের দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন, তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন। আল জাজিরার খবরে বলা হয়, তালেবান তাদের বাহিনীর সদস্যদের শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জা কাওয়াল বলেছেন, আফগান জনগণকে চিন্তা করতে হবে না, শহরে কোনো হামলা হবে না এবং শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর হবে। এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালি সবচেয়ে যোগ্য ব্যক্তি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, সম্প্রতি ক্ষমতা দখল করা আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে যারা হিজরত করতে দেশ ছেড়েছেন তাদের বিষয়ে সতর্ক রয়েছে গোয়েন্দারা। বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ থেকে কতজন আফগানিস্তানে গেছে কিংবা সেখানে কতজন অবস্থান করছে এসব তথ্য আমাদের দেশের গোয়েন্দাদের থেকেই পাওয়া যায়। রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান থেকে আমাদের বলা হয়নি এতজন বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিংবা আটক হয়ে কারাগারে রয়েছে। এসব নিয়ে দেশে যারা কাজ করে তারা সতর্ক রয়েছে। আফগানিস্তান ফেরতরা যদি বাংলাদেশ ঢোকার চেষ্টা করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যদি কারো সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে চলে যায়, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এসব তথ্যগুলো দ্রুত পুলিশকে জানানো উচিত। আশঙ্কার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তালেবানরা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরেই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তালেবানরা আরও বলবে, আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছি। এর প্রেক্ষাপটে যুবকদের ভেতর উৎসাহ তৈরি হবে। এই ঢেউ আমাদের উপমহাদেশ সহ সব দেশেই লাগবে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা দেশের সব লেভেলেই অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা উচিত জানিয়ে তিনি বলেন, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি রাখা দরকার। আমাদের প্রস্তুতি আছে, তবে যে ঢেউটা শুরু হবে তা মোকাবিলা করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পুলিশের একার পক্ষে নয়, প্রত্যেক অভিভাবক ও কলেজ বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের যে বিষয়টি সেটি পর্যালোচনা করলে গেলে দেখা যাবে, যখন আফগানিস্তানে রাশিয়ান হস্তক্ষেপ হলো ঠিক সেই সময় বিধর্মীদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত করার জন্য জিহাদের ডাক দেওয়া হলো। ৮০ দশকে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান এটাকে ইমানি দায়িত্ব মনে করে আফগানিস্তানে যুদ্ধ করতে যায়। সেই যুদ্ধে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে ফিরে এসে অনেকেই প্রকাশ্যে মিছিল করার সাহসও দেখিয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের উৎপত্তি আফগানিস্তান কেন্দ্রিক জানিয়ে তিনি বলেন, আফগানিস্তান ফেরত বাংলাদেশিরাই পরবর্তী হরকাতুল জিহাদ ও জেএমবি সহ একাধিক জঙ্গি গোষ্ঠী তৈরি করেছিল। এসব জঙ্গি গোষ্ঠী তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল তারা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করবে। তারা আফগানিস্তানে যুদ্ধ করে জয়লাভ করেছে, তারা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করেও জয়লাভ করবে বলে এমন ধারণা ছিল। এরপর নানাবিধ কারণে তারা কাশ্মীরে সফল হতে পারেনি। পরবর্তীতে বাংলাদেশেই তারা খিলাফত কায়েমের জন্য আন্দোলন শুরু করে। ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার পরে জঙ্গি সংগঠনগুলোকে মোটামুটি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ। হঠাৎ করে ইরাকে মার্কিন হস্তক্ষেপ হলো এবং আন্তর্জাতিকভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে আইএসের উদ্ভব হয়। তিনি বলেন,
আইএসের উদ্ভব হওয়ার পর বাংলাদেশের দ্বিতীয় দফা জঙ্গি সংগঠন তৈরি হয়। আইএস ভাবাদর্শের নব্য জেএমবি। বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান হচ্ছে তা সবসময় আন্তর্জাতিক কোনো ঘটনার প্রেক্ষাপটের পরে উৎসাহ পাচ্ছে। সেই অনুযায়ী সংগঠনগুলো সেভাবে তৈরি করছে এবং মানুষকে সেভাবে আহ্বান করছে। সিলেটে প্রায় ২০০ মানুষের মোবাইল ফোনে করোনার ভ্যাকসিনের তারিখ জানিয়ে ভুয়া মেসেজ পাঠিয়েছে একটি চক্র। সার্ভার হ্যাক করে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদানের এ মেসেজ মোবাইল ফোনে পাঠায় চক্রটি। তবে বিষয়টি ধরা পড়ার পরপরই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি ঢাকায় অবগত করে নিবন্ধনের আইডি বন্ধ করে নতুন আইডি চালু করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় একটি চক্র সার্ভার হ্যাক করে। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সার্ভার হ্যাক করে ওই চক্রটি শুক্রবার রাতে ২ শতাধিক মানুষকে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণের তারিখ জানিয়ে মেসেজ পাঠায়। ফলে শনিবার ও রবিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে মেসেজ প্রাপ্তরা টিকা নিতে জড়ো হন, কিন্তু মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকায় তারা টিকা নিতে পারেননি। এ সময় ওসমানী হাসপাতালে উপস্থিত থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলামের কাছে বিষয়টি ধরা পড়ে এবং তিনি তৎক্ষণাৎ ঢাকায় অবগত করে আইডি বন্ধ করে নতুন আইডি চালু করার ব্যবস্থা করেন। সিলেট কোতোয়ালি থানার ওসি এস.এম. আবু ফারহাদ জানান, এ বিষয়ে সিসিকের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। শনিবার দিন সকাল ৯টায় যখন আমরা কাজ শুরু করতে গেলাম, দেখতে পারলাম যে আমরা ঢুকতে পারছি না, আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সার্ভারে ঢুকতে পারছি না। পরবর্তীতে বিভিন্ন জনের করে দেখলাম যে আমাদের আইডি পাসওয়ার্ডটা হ্যাক হয়েছে। আসলে যারা হ্যাক করেছেন তারা কি উদ্দেশ্যে হ্যাক করেছেন এটা আমি বলতে পারবো না। তবে ওই হ্যাকিংয়ের সময় আপনি জানেন যে 14 তারিখ ছিল শনিবার, ওই দিন আমরা কিন্তু ফার্স্ট ডোজের জন্য কোনো মেসেজ দেইনি, কিন্তু দেখা গেছে বেশ কিছু মেসেজ চলে গিয়েছিল 14 তারিখে। এটা ওই যারা হ্যাক করেছিল বা হয়তো বা কিছুক্ষণ হ্যাক করার পর ওপেন ছিল, যে কারণে মেসেজগুলি গিয়েছে। পরবর্তীতে আমরা জিডি করি এবং এমআইএসকে ইনফর্ম করি যে আমাদের আইডি পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং ওনারা তাৎক্ষণিকভাবে সেটা সাইটটা বন্ধ করে আমাদের নতুন আইডি পাসওয়ার্ড দিয়েছে। ২২ দিন পর করোনামুক্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। সোমবার মুহিতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক অর্থমন্ত্রীর মুখের ভেতরে ঘা থাকায় স্বাভাবিক খাবার খেতে সমস্যা হচ্ছে। তাকে পুষ্টিকর তরল জাতীয় খাবার বেশি বেশি করে দেওয়া হচ্ছে। ৮৭ বছর বয়সী মুহিতের বার্ধক্যজনিত নানা জটিলতা ও উচ্চ ডায়াবেটিক থাকায় শরীরও দুর্বল রয়েছে। এর আগে নমুনা পরীক্ষায় ২৪ জুলাই তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আর গেল ১৪ আগস্ট টেস্টে তার করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। দ্রুত সুস্থতার জন্য তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সিএমএইচে ভর্তি রয়েছেন। জানা গেছে, মুহিত তার চাহিদা মতো পত্রিকা ও বই পড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মুহিতের ফুসফুসের সংক্রমণের হার কমেছে। আব্দুল মুহিতের স্ত্রী ও ছেলেসহ পরিবারের অন্য সদস্যরাও করোনা নেগেটিভ হয়েছেন। ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসফি বিনতে সামস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এক্ষেত্রে ভারত ভ্রমণে বাংলাদেশিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে। একই সঙ্গে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারী পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে ফেরার পর আর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ প্রসঙ্গে সচিব মাসফি বিনতে সামস বলেন, ভারতীয় ট্যুরিস্ট ছাড়া যারা বিভিন্ন প্রকল্পে কাজ করছেন, মেগা প্রজেক্ট বা বিনিয়োগ এ ধরনের ক্যাটাগরি হোল্ডাররা এখন আসতে পারবেন। এতদিন বন্ধ ছিল, এখন তারা আসতে পারবেন। ভারত থেকে বাংলাদেশিদের ফেরার ক্ষেত্রে আনাপত্তি পত্র লাগবেও কিনা এমন প্রশ্নের জবাবে মাসফি বিনতে সামস বলেন, এনওসি লাগবে,
কারণ কে কোন পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসবে, কতজন আসবে, এসব ঠিক রাখার জন্য এটা লাগবে। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ২৬ এপ্রিল দেশটির সঙ্গে প্রথমে ১৪ দিনের জন্য সব ধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ রোববার এর মেয়াদ শেষ হয়। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৩৪৯ জনে। এছাড়া একদিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬,৯৫৯ জন। আর এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪,২৫,৮৬১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯,২৬৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩,০০১,৯৬৬ জন। ২৪ ঘন্টায় সারা দেশের সবকটি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৩১,৮০৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩,০১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০.০৮%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪,৪১,৫৩৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮৯%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭০ জন। এছাড়া চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৭, খুলনায় ১৯, বরিশালে ৭, সিলেটে ৬, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৮৪ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬,০৩৩ জন এবং নারী ৮,৩১৬ জন। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় বিভাগে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০২ জনে। আর সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,২৭১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত মারা যাওয়া ৯০২ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন সহ সিলেট জেলায় মারা গেছেন ৬৫৯ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারে ৬৯ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন। নতুন ৩৫৯ জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,২৭১ জনে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪,১২০ জন সহ সিলেট জেলায় ২৬,৫৪৭ জন, সুনামগঞ্জে ৫,৬৫১ জন, মৌলভীবাজারে ৭,০৫৪ জন ও হবিগঞ্জের ৫,৮৯৯ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯১ জন। আর এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৭,০৩৭ জন। বর্তমানে সিলেটে ৮৪৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেহেতু আমাদের লকডাউন উঠে হয়েছে, মানুষ কিন্তু এখন সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। গাড়ি বলেন, অন্য যানবাহন বলেন আর মানুষ বলেন, তারা তাদের দৈনন্দিন কাজকর্ম এবং প্রয়োজন ছাড়াও কিন্তু এখন বাইরে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করছে এবং তারা বাইরে বেরোচ্ছে। মাস্ক পরিধান বা অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে নির্দেশনা এবং যে উপদেশ আমরা দিয়ে যাচ্ছি বা বিভিন্নভাবে বিভিন্ন প্রচার মিডিয়াতে এটা আসছে, সেরকম করে কিন্তু আমাদের জনগণ এখনও সচেতন হচ্ছেন না।
সিলেট নগরীর বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে আয়া কর্তৃক 2 মাসের শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরীর এহিয়ার সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, সদস্য রত্না বেগম, হাওয়া বেগম, সালমা আলী, বাবলা হোসেন ও খালেদা বেগম। মানববন্ধনে বক্তারা শিশু হত্যাকারী আয়ার দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে শোক আর গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রোববার স্পেনের মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন আওয়ামী লীগ ও সৌদি আরবে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস পালন করা হয়। স্পেনের মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের অন্যতম শরীফুল হক ডালিম স্পেনে রয়েছেন। 2015 সালে এমন তথ্য নিশ্চিত হলেও এখন ডালিম কোথায় আছেন জানা নেই। তবে স্পেনে শরীফুল হক ডালিমের কোনো তথ্য পেলে দেশপ্রেমিক প্রবাসী হিসেবে সে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর 12টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। পরে দূতাবাস হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাহসিনা আফরিন শারমিনের পরিচালনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে মিনিস্টার ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মুতাসিমুল ইসলাম ও ফার্স্ট সেক্রেটারি তাহসিনা আফরিন শারমিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি SRIS রবিন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহসভাপতি একরামুজ্জামান কিরণ, শাখাওয়াত হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক তামিম চৌধুরী সহ আরও অনেকে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার স্থানীয় সময় রাত 9টায় লিল্যান্স মেডিকেল সেন্টারের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি আলাউদ্দিন নূরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের পরই 1975 সালের 15ই আগস্ট নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মঞ্জুর আহমেদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক MA হাশেম। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল হক নয়ন, মুস্তাফা কামাল, সহসভাপতি সেলিম দরি, মোহাম্মদ হোসেন, সেলিম চৌধুরী, আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি মজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, শ্রমিক লীগের সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ। অপরদিকে রোববার সৌদি আরবে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বেলাল পাটোয়ারির সভাপতিত্বে এবং সেলিম আহমেদ ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর। প্রধান বক্তার বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, আব্দুল খালেক, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি শমসের আলম সহ আরও অনেকে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।